উপাচার্য উপ উপাচার্য ছাড়াই চলছে ৭১ বিশ্ববিদ্যালয়। ৩১ জানুয়ারির মধ্যে প্যানেল না হলে কঠোর ব্যবস্থা। সারা দেশে ৫৭,০০০-এর বেশি নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ হয়নি বেশিরভাগ, কমিশনের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪৮ ওয়ার্ডেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী, মানছেন না হাইকমান্ডের নির্দেশ। বিশ্বে করোনায় একদিনের রেকর্ড ১৫,৫০৬ জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে ৪,০০০-এর বেশি প্রাণহানি। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উপাচার্য উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ ছাড়াই ৭১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে তৈরি হচ্ছে নানা জটিলতা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে ৩১ জানুয়ারির মধ্যে এসব পদের জন্য প্যানেল প্রস্তাব না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১৬০টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই ৩ পদে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যে কোনো প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাবনা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। পরে সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ইউজিসির তথ্য অনুযায়ী দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, উপ উপাচার্য নেই ৩৩টিতে। কোষাধ্যক্ষের পদ শূন্য ২২টি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন এসব পদ খালি রেখেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তাগিদের পরও দেয়া হচ্ছে না নিয়োগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী কার্যকর ব্যবস্থা করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গড়িমসি করছে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য উপ উপাচার্য এবং ট্রেজারার নিয়োগের জন্য এমন সমস্ত প্রস্তাব পাঠায় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে বিলম্ব ঘটে। এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিতও অনেক ক্ষেত্রে ঘটে থাকে। কমিশন বলছে ৩১ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগের উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত চিঠিও বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া হয়েছে। আমরা এই বিষয়টি মনিটর করছি এবং যদি কেউ এই বিষয়টি এখনো গুরুত্ব সহকারে না দেখে থাকে এবং তাদের ব্যাপারে কি করা যায়, ইউজিসি বসে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে উপাচার্য উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদে যোগ্য শিক্ষক না পাওয়ায় প্যানেল দিতে পারছে না। কিন্তু সত্যি যথোপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া কঠিন ব্যাপার। যে আমাদের একটা ব্যবস্থা রয়েছে না, ৩ জনের নাম দিতে হয়। ৩ জনের নাম যারা দেয় তাদের জানে যে একজনকে নিয়োগ দেওয়া হবে আর বাকি ২ জনকে নিয়োগ দেওয়া হবে না। সেই ক্ষেত্রে বাকি ২ জন খোঁজে বের করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলছে মঞ্জুরি কমিশন। সংশ্লিষ্টরা বলছেন ইউজিসি কোনো ব্যবস্থা না নেয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে শক্ত হতে হবে কমিশনকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ৫৭,৩৯০ জন নদী দখলদার চিহ্নিত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বার্ষিক প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি। জানানো হয়েছে ঢাকায় উচ্ছেদ করা হয়েছে ৫,৭৯৯ জনকে, আর চট্টগ্রামে ৪,৭০৪ জনের মধ্যে উচ্ছেদ করা হয়েছে মাত্র ২৩০ জনকে। সারা দেশের নদ নদীর দখল ও দূষণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে ৩২.৩৭% দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এখনো ৬৭.৬৩% দখলদারদের উচ্ছেদ করা যায়নি। সবচেয়ে বেশি নদী দখলদার খুলনা বিভাগে ১১,২৪৫ জন, সবচেয়ে কম ২,০৪৪ জন সিলেট বিভাগে, আর ঢাকায় দখলদারদের সংখ্যা ৬,৭৫৮ জন। উচ্ছেদ করা হয়েছে ৫,৭৯৯ জনকে। এছাড়া এ জেলার আশেপাশে দখল হয়েছে ৭৭টি খাল। তবে পর্যাপ্ত অর্থ সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উচ্ছেদ অভিযান।
নানা খাল বিলকে অবিকশিতের মতো আমরা যেভাবে জবরদখল করছি, পেশি শক্তি দিয়েও আমরা দখলে রাখার চেষ্টা করছি, এই জায়গাগুলোতে আমি মনে করি সম্মিলিতভাবে তাদেরকে বোঝাতে হবে, মোটিভেশনাল ওয়ার্কও করতে হবে, এবং সেটি যদি না হয় আমাদের কঠোর শাস্তি আইন প্রয়োগের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে হবে। নদী দখলদারদের বিষয়ে আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান আইনজীবীরা। মতামত দিয়ে বলেছেন যারা নদী দখল করে, যারা পরিবেশ ধ্বংস করে, তারা কোন স্থানীয় নির্বাচন বা সংসদ নির্বাচনে তাদের প্রার্থী হওয়া ঠিক না। আরেকটা বলেছেন তাদের কোনো ব্যাংক থেকে লোন পাওয়ার কোনো অধিকার থাকা উচিত না। এই দুইটা মতামত দিয়েছেন। আমি আহ্বান জানাবো এই মতামত দুটোকে কার্যকরী করার জন্য। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, নদী রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিসভায় আলোচনা হবে। উচ্চ আদালতের যে মনোভাব প্রকাশ পেয়েছে এই সম্বন্ধে, এটা তো অবশ্যই গণতান্ত্রিক নিয়মে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ধারণা সরকারের বিষয়টা নজরে এসছে এবং আমরা আমাদের যে আইনিটা তার যে প্রস্তাব, যে এই জায়গায় এখন একটা রূপ দিতে হবে, আইনি রূপ দিতে হবে যাতে এটা প্রায়োগিক শক্তি পায়, সেটা আমরা করতে পারবো। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ৭,০০০ শিল্প কারখানা থেকে দিনে প্রায় ৬০,০০০ ঘনমিটার বর্জ্য খাল ও নদীতে পড়ছে। এছাড়া ১১টি শিল্প কারখানা অঞ্চলের ৫০টি উৎস থেকে তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। রাজধানীর বর্জ্যের ৪৪% সংগ্রহের পর ডাম্প করা হলেও বাকিটা ফেলা হয় যত্রতত্র জলাশয়ে। আমির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। এই ঘটনায় বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের সহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের মগ পুকুর পাড়ে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আব্দুল কাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের গোলাগুলিতে বাবুল সর্দার নামে একজনের মৃত্যু হয়। আহত মাহবুবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের তারাবতে পৌরসভা নির্বাচনকে ঘিরে কাউন্সিলর প্রার্থী রুহুল ফারাজি ও আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হচ্ছে। এ সময় কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করে কর্মীরা। এছাড়া একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। লোকজন আপনার সাইড করতেছে, তো এই মাঝখানে ২ দলের মাঝখানে সংঘর্ষ লেগে গেছে। আমাকে নিয়ে আরো ছেলেবেলে নিয়ে ওই মহিলার একটা ঘর আছে, ঘরের দূরে তালা মারিতে দেখতেছি, দেখেন বাবু মারা গেল। আজকে আল্লাহ আমার বাঁচাইছে বাবুকে, আজকে আমার শেখ হাসিনা মনে হয় প্রার্থী, আজকে আমার মৃত্যু। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ ও সংরক্ষিত মিলে ৫৪টি ওয়ার্ডের ৪৮টিতেই আওয়ামী লীগের প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে নিজ দলের একাধিক প্রার্থীর। দলের হাইকমান্ডের হুমকি ধমকেও পিছু হটছে না এসব প্রার্থী। চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪০টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ হবে ২৭ জানুয়ারি। এর মধ্যে দলীয় সমর্থনের বাইরে সাধারণ ওয়ার্ডে ৬৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ২৮ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই তালিকায় আছেন ১২টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা। কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ারি, দফায় দফায় সমঝোতা বৈঠক, মহানগর কমিটির অনুরোধ, কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না তাদের। দিনরাত সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা, যা বিপাকে ফেলেছে দল সমর্থিত প্রার্থীদের। দলের হাইকমান্ড অবগত হয়েছেন এবং দল থেকে ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। ইনশাআল্লাহ আমি আশা করব তার শুভ বুদ্ধি হবে, সেও দলের পক্ষে কাজ করবে। এখানে যারা নির্বাচন করছে কোনো জায়গায় দলের কোনো প্রতীক নাই, এখানে স্বতন্ত্র প্রতীক আছে, স্বতন্ত্র প্রতীক নিয়ে সবাই নির্বাচনের মাঠে আছে। এদিকে প্রতিদ্বন্দ্বীদের থামাতে হাইকমান্ডে ধর্ণা দিচ্ছেন দল সমর্থিত প্রার্থীরা। লিখিত অভিযোগও দিয়েছেন কেউ কেউ। তবে এ ধরনের লিখিত অভিযোগে উল্টো দলের সুনামহানি হয়েছে বলে মন্তব্য এসব প্রার্থীদের। দলীয় ফোরামে অভিযোগ করেছে যাতে দলীয় ফোরাম থেকে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার বিরুদ্ধে যে বিরোধিতা কার্যক্রম চলছে সেটা যাতে অবিলম্বে বন্ধ করা হয়। আপনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আপনি বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে তারা সহযোগিতা করতেছে না। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? আপনি স্ববিরোধী কাজ করতেছেন না। শেষ পর্যন্ত বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হবে বলেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। যারা মনোনয়ন চেয়েছে তারা ওখানে পদত্যাগ পত্র সই করছে প্রত্যেকে। তারা বলছে কি যে তারা নমিনেশন না পেলে তারা দাঁড়াবে না, তারা পদত্যাগ করবে। সুতরাং সেখানে তারা পদত্যাগ করে আসছে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের 2 প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে একজন নিহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা খোদ দলের নেতাকর্মীদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। অতি উৎসাহী দুজন মামলা দুটি করেছে দাবি করে তিনি মামলা প্রত্যাহারের জন্য আহ্বান জানান। তবে প্রয়োজনে নিজেই মামলা করতে পারেন বলেও জানান তাপস। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় সাইদ খোকনের পক্ষে সমাবেশ করেছেন তার সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্বে সরগরম রাজনীতির মাঠ। গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 আর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট উচ্ছেদ অভিযানের পর থেকে শুরু সাইদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের দ্বন্দ্ব। উচ্ছেদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তাপসের বিরুদ্ধে অপপ্রচার এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন খোকন। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তাপস আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই সোমবার খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন 2 ব্যক্তি। তবে মামলা দুটির সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছেন তাপস। দক্ষিণের মেয়র বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন মনে করলে তিনি নিজেই মামলা করবেন। গতকাল যে দুটো মামলা হয়েছে সেই দুটো মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে যে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মামলা দুটো প্রত্যাহার করতে। মানহানি যদি আমার হয়ে থাকে তাহলে সেটা আমি পর্যালোচনা করব, ভবিষ্যতে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনেই মধুমতি ব্যাংকে ডিএসসিসি টাকা রাখা হয়েছে বলেও জানান মেয়র তাপস। আমি দায়িত্বভার গ্রহণ করার আগেও মধুমতি ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবসায়িক বা সেবামূলক লেনদেন ছিল। সেখানে তখনও আমানত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থ মধুমতি ব্যাংকের ছিল, এখনো আছে। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2টি মামলার আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আদেশ 19 জানুয়ারি। মামলা দুটি গ্রহণ করা হলে এ বিষয়ে বিচারক পরবর্তী নির্দেশনা দেবেন বলে জানান আইনজীবীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকনের মতের অমিল সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি বা মত পার্থক্য অস্বাভাবিক কিছু নয়, তাই বিষয়টি খুব বড় করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওয়াসা থেকে যে খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশন পেয়েছে এর মধ্যে বেশ কটি খালকে হাতিরঝিলের মতো করে গড়ে তোলা হবে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলেও জানান তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, খালের জায়গা দখল করে ব্যক্তিগত ভবনের পাশাপাশি সরকারি রাস্তাও হয়েছে অনেক জায়গায়। কিভাবে এসবের সঠিক ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে মশা নিয়ন্ত্রণে কার্যকর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। না, সাইদ খোকন সাহেব মেয়র হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, আর এখন আমাদের ব্যারিস্টার ফজলে নূর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। তো এখানে আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ মাসেও অমর 21শে বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে আয়োজনের চেষ্টা করবেন তারা। তবে মার্চে মেলা আয়োজনে বদ্ধপরিকর, বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে থাকা প্রকাশকরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবছর ভার্চুয়াল বইমেলা আয়োজনের কথা ভেবেছে বাংলা একাডেমি। তবে সেই প্রস্তাব নাকচ করে প্রতিবারের মতো ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের জোর দাবি জানান প্রকাশকরা। এ নিয়ে দুপক্ষের টানাপোড়েন চললেও বাংলা একাডেমি বলছে, শুধু ফেব্রুয়ারি নয়, মার্চেও বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই। করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে আয়োজন হতে পারে। মার্চ মাসেও
আমরা হয়তো এই বইমেলা করতে সমর্থ হব না। তবে আশাই আমাদের ভরসা, যদি সম্ভব হয় এপ্রিল, মে, জুন যখনই পরিস্থিতি অনুকূলে আসবে তখনই বাংলা একাডেমি বইমেলা করবে। কোনো মতেই বাংলা একাডেমি বইমেলা বাতিল করেনি, শুধু সাময়িকভাবে পরিস্থিতির কারণে বইমেলা স্থগিত করেছে। এদিকে করোনায় বিপর্যস্ত প্রকাশনা খাত এমন দাবি করে প্রকাশকরা বলছেন অন্তত মার্চে হলেও মেলা আয়োজন করা দরকার। গত একটি বছর বইয়ের বাজারটা যা গেছে, প্রকাশকদের খুবই খারাপ অবস্থা, এবং যদি বই মেলা হয় তাহলে হয়তো বা প্রকাশনাটা একটু ঘুরে দাঁড়াবার সম্ভাবনা জাগে, এবং এই বইমেলা আসলে মার্চ মাসের ভেতরেই করা দরকার। এরপরে প্রাকৃতিক কারণে আর অন্যান্য কারণ আছে, এপ্রিল মাসের মধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে, এপ্রিল মাসে গরমটাও বেড়ে যায়, ঝড় বৃষ্টিও হয়, অর্থাৎ খুবই জটিল একটি সময় চলে আসবে। শেষ পর্যন্ত বইমেলা আয়োজন করা সম্ভব না হলে প্রকাশনা শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন প্রকাশকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধী নাকের স্প্রে আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মালা খান এই দাবি করেন। তিনি জানান ৩-৪ ঘন্টা পর নাক ও গলায় স্প্রে নিলে ভাইরাস ধ্বংস হবে, আর যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কমে যায় ভাইরাল লোড। এটি ঢাকা মেডিকেলে 200 রোগীর উপর প্রয়োগে সফল ও কার্যকর বলেও দাবি তার। বড় পরিসরে পরীক্ষার জন্য বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-তে আবেদন করা হবে। BRICM ছাড়াও এই উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের কয়েকজন গবেষক। কোভিড-19 প্রিভেনশনের জন্য আমরা নাক এবং মুখে স্প্রে করার জন্য একটা স্প্রে তৈরি করেছি, যেটা আপনার কোভিড ভাইরাসকে ডিস্ট্রয় করে আপনার গলা এবং নাকের মধ্যে থাকা অবস্থায়। কারণ এর মাধ্যমেই তো ট্রান্সমিশনটা হয়, তাই না? গলা এবং নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে। তো ওই জায়গাটায় যখন আমরা স্প্রে করি, কোনোভাবে যদি সেখানে এফেক্টেড হয় তাহলে সেই ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করে। গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত হলো আজ। নতুন রোগী 718 জন, মৃত্যু হচ্ছে আরো 16 জনের, এর মধ্যে পুরুষ 10 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,819 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 194টি ল্যাবে 14,363টি নমুনা পরীক্ষায় 718 জনের করোনা পরীক্ষা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 5%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,24,020 জনে। সুস্থ হয়েছেন আরো 963 জন। এ নিয়ে মোট সুস্থ 4,68,681 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.44। করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে এবার নির্ধারিত সময় হচ্ছে না বিশ্ব ইজতেমা। এতে অনেক মুসল্লি হতাশ হলেও স্থানীয় প্রশাসন বলছে করোনা সংক্রমণ রোধে এই উদ্যোগ। তবে পরিস্থিতির উন্নতি হলে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নতুন তারিখ। করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমা আয়োজন স্থগিত করা হয় আগেই। পূর্ব ঘোষিত ইজতেমার প্রথম পর্ব 8, 9 ও 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব 15, 16 ও 17 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা না হওয়ায় হতাশ অনেক মুসল্লি। তাবলিগের শীর্ষ মুরব্বীদের সঙ্গে আলোচনা করে দ্রুত ইজতেমার তারিখ নির্ধারণ করার দাবি তাদের। আজকে এসে অনেক খারাপ লাগলো, এই মাঠটা একদম ফাঁকা, কোনো দোয়া নাই। আশা করি যেন ইজতেমাটা হয়, এই মাসে না হচ্ছে সামনের মাসে হবে। যেহেতু প্রতি বছর ইজতেমাটা হয়, এবছরের জন্য আর কি ইজতেমাটা বাদ না পড়ে। উলামায়ে কেরাম এবং আমাদের মুরব্বীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই ইজতেমাকে ধারাবাহিকভাবে প্রতি বছরে নেই এই বছর অনুষ্ঠিত করা যায়। বিশ্ব ইজতেমা আয়োজনের পরবর্তী তারিখ ও নির্দেশনা এখনো পায়নি স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এবার এখনো আমরা এই ধরনের কোন তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাইনি আসলে। তো এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে যে এবার আসলে কি হবে। যদি আমরা এটি পাই কোন তারিখ, তখন সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে ইজতেমা আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আদালতে তলব করা হয়েছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC-কে। মঙ্গলবার ফিলিপাইনি ব্যাংকটি আদালতের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে রয়টার্স। রিজালের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক যে অভিযোগ করেছিল তার ভিত্তিতেই ব্যাংকটিকে ডাকা হয়েছে। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি যায়। এই অর্থ ফিলিপাইনের মাকাতি শহরে রিজাল ব্যাংকের শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে যায়। পরে চুরি হওয়া অর্থের মাত্র $15 মিলিয়ন পুনরুদ্ধার সম্ভব হয়। ঋণ ও আমানতের তথ্য গোপন, আবেদন ছাড়া পরিচালকদের ঋণ দেয়া সহ নানা অভিযোগ উঠেছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটির 5,000 কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। যদিও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দাবি, বাংলাদেশ ব্যাংকের সব তথ্যের জবাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমানতকারীর স্বার্থ রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এমনিতে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। আবার পিকে হালদারের কারণে নতুন করে সমস্যায় পড়েছে আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে সামনে এলো বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের নানা কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বড় অঙ্কের ঋণ বের করে নিয়েছেন। এসব অর্থের বিষয়ে অনেক নথিপত্র মিলছে না। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে। ঝুঁকির মুখে পড়েছে আমানতকারীদের অর্থ। অনিয়মের কারণে উত্তরা ফাইন্যান্সের 2019 ও 2020 সালের আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তরা ফাইন্যান্সের 2019 সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মার্চেন্ট ব্যাংকিং ও শেয়ার বাজারের মার্জিন ঋণের পরিমাণ ছিল প্রায় 600 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, এর মধ্যে 350 কোটি টাকা জমা হয়েছে উত্তরা ফাইন্যান্সের বিভিন্ন পরিচালকের ব্যাংক হিসাবে। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয় 1200 কোটি টাকা। কলমানি থেকে উত্তরা ফাইন্যান্সে নেওয়া ঋণের পরিমাণ 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ছিল 397 কোটি 59 লাখ টাকা। আর্থিক বিবরণীতে 381 কোটি টাকার তথ্য গোপন করেছে প্রতিষ্ঠানটি। এর বাইরে উত্তরা মোটরস ও উত্তরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে 335 কোটি টাকা দেয়া হয়েছে, যার কোনো অনুমোদন নেই। এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা উত্তম কুমার সম্প্রতি মারা যাওয়ায় 400 থেকে 600 কোটি টাকার হিসেব মিলছে না বলেও দাবি করেন তিনি। 400 কোটি টাকা উনি যেটা বললো যে সেটা শেয়ারের মধ্যে হয়তো হতে পারে। আমরা আমাদের টপ টু বটম যে শেয়ারের পোর্টফোলিও আছে, মার্জিন লোন আছে, ইন্টারেস্ট আছে, আমরা প্রত্যেকটা আইটেমে একটা করে চেক করতেছি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর পর্যবেক্ষণ প্রয়োজন। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কড়া ব্যবস্থা। উত্তরা ফাইন্যান্স এবং তার আগের দুই একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসের উপর আঘাত আনবে এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন উত্তরা ফাইন্যান্স, এগুলো নিয়ন্ত্রক কিন্তু বাংলাদেশ ব্যাংকই। সেই হিসাবে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে দায়ভার অবশ্যই বাংলাদেশ ব্যাংকের উপর পড়ে। উত্তরা ফাইন্যান্সকে 1995 সালে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। 2019 সালের হিসেবে 3টি শাখায় প্রতিষ্ঠানটির আমানত ছিল 1,877 কোটি টাকা ও ঋণ 3,708 কোটি টাকা। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা 2,500-এর বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 8 এর বিচারক আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই দম্পতির বিচার শুরু হয়। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 1 মার্চ দিন ধার্য করেছেন বিচারক। অস্ত্র মামলায় সাজা পাওয়ার পর এবার মাদক মামলায় আলোচিত দম্পতি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিচার শুরু হলো।
গত বছর 22 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে উদ্ধার হয় অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মাদক মামলায় গত বছরের 10 সেপ্টেম্বর অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। সেই চার্জশিটের ওপর ভিত্তি করে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো বিচার কাজ। মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আমি আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমার আবেদন বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে পাপিয়া দম্পতিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থানগুলো তুলে ধরেছি যে এটা তাদের এই বিরুদ্ধে যে আনিত অভিযোগটি আছে তার যথাযথ না, সঠিক না। গত বছর 12 অক্টোবর পাপিয়া দম্পতিকে অস্ত্র মামলার 2টি ধারায় 27 বছরের কারাদণ্ড দেন আদালত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি ভরিতে 2000 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2000 টাকা কমে দাঁড়িয়েছে 72,641 টাকা। 21 ক্যারেটের দাম 69,493 টাকা এবং 18 ক্যারেটের দাম 60,748 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে 50,500 টাকা। বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে। করোনায় বিশ্বে একদিনে রেকর্ড 15,500 বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 19,68,000। নতুন 6.5 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 9,19,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 4,100 মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে চতুর্থবারের মতো দেশটিতে একদিনে মৃত্যু 4,000 ছাড়ালো। যুক্তরাজ্যে প্রাণহানি হচ্ছে 1250 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা 83,000-এর বেশি। একদিনে নতুন রোগী মিলেছে 45,000-এর বেশি। ব্রাজিলে মঙ্গলবার 1109 জনের মৃত্যু হচ্ছে। নতুন করে সংক্রমিত হচ্ছে 61,000-এর বেশি। এছাড়া জার্মানিতে 1106 ও দক্ষিণ আফ্রিকায় 755 জনের প্রাণহানি হচ্ছে। এদিকে ভারতে একদিনে মৃত্যু হচ্ছে 178 জনের। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে 1,51,000 মানুষের। নতুন প্রায় 15,000 রোগী নিয়ে মোট আক্রান্ত 1,04,00,000-এর বেশি। ডেমোক্র্যাটদের অভিশংসন প্রস্তাব উত্থাপনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন অভিশংসন প্রস্তাব আনায় জাতি ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাওয়ার সময় সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ক্যাপিটল হিলে হামলার পর এই প্রথম কথা বললেন ট্রাম্প। অভিশংসন প্রস্তাবে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে কোনো রকম সহিংসতা চান না তিনি। তবে ক্যাপিটল হিলে হামলার সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি ঠিক ছিল বলে দাবি করেন তিনি। গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার আগে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন জান প্রাণ দিয়ে লড়াই করতে হবে, না হলে দেশকে রক্ষা করা যাবে না। ডেমোক্র্যাটদের অভিযোগ ট্রাম্পের এই বক্তব্যের পরই রিপাবলিকান সমর্থকরা ক্যাপিটল হিলে নৈরাজ্য চালায়। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে 24 জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। আমরা সহিংসতা চাই না, কখনোই চাই না, একেবারেই চাই না। আমার বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এটা আমার বিরুদ্ধে ক্রমাগত অপবাদের অংশ। এটা একেবারেই হাস্যকর একটি বিষয়। অনেকটা নীরবেই আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিন বিকেল 4টায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা। বাফুফের অবাক করা নীরবতার মাঝে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি জানিয়েছেন 1 সপ্তাহ পর আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে স্পন্সরের নাম ঘোষণা করা হবে। পেশাদার লিগের 12 আসর পার হয়েছে। পেশাদারিত্বের ছাপ নেই ফুটবল ফেডারেশনের। 13তম আসরের সূচি তৈরিতেই হিমশিম খেতে হচ্ছে। প্রথম রাউন্ডের 6 ম্যাচের সূচি পাওয়া গেছে শেষ মুহূর্তে। 4 ভেন্যুতে ম্যাচ আয়োজনের চেষ্টা, কিন্তু ঢাকার বাইরের ভেন্যুতে কবে খেলা গড়াবে সেটা জানা নেই।
লিগ শুরুর আগে স্পন্সর পাওয়া যাবে আশাবাদী ছিল বাফুফে, তবে এখন স্পন্সরের নাম ঘোষণা করেনি ফেডারেশন। যদিও চুক্তি সম্পন্ন হয়ে গেছে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। যারা স্পন্সর প্রতিষ্ঠান তারা একটু বড় করে এটি করতে চাচ্ছেন। আমরা আনুষ্ঠানিকতা 1 সপ্তাহ পরে করব। প্রথম রাউন্ড যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিয়েছি, এখানে আরেকটু সময় প্রয়োজন আছে, তাহলে পরবর্তী আরেক রাউন্ড আমি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2টো করে ম্যাচ দিয়ে দিব। এসব অগোছলের মধ্যে অবশ্য অনুশীলন থেমে নেই ফুটবলারদের। সিজন ওপেনিংয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ উত্তর বারিধারা। ফেডারেশন কাপ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করেই ভালো শুরুর প্রত্যয় অস্কার ব্রুজনের। উত্তর বারিধারাকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা ফেডারেশন কাপে দারুণ খেলেছে। দলের সবাই জয় প্রত্যাশা করছে। টানা ম্যাচের ক্লান্তি কাটাতে একাদশে কিছু পরিবর্তন রাখা হবে। প্রিমিয়ার লিগে এর আগে 3টি আসর খেলেছে উত্তর বারিধারা। শেষ হওয়া ফেডারেশন কাপে ব্রাদার্স ও আরামবাগকে হারিয়ে চমক দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। জাতীয় দলের নতুন মুখ সুমন রেজার উপর থাকবে বাড়তি দায়িত্ব। পয়েন্ট হারাবো না, একটা পয়েন্ট হলেও ঘরে আনবো। আমরা চাই জয় দিয়ে শুরু না করতে পারলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট নিয়ে এসে আমাদের লিগটা সুন্দরভাবে শুরু করার জন্য, যাতে সামনের ম্যাচগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। লিগ শুরুর একদিন আগে ছোট আয়োজনে জার্সি উন্মোচন করেছে উত্তর বারিধারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এদিনও ফিজিক্যাল ট্রেনিং এর পাশাপাশি স্কিল নিয়ে কাজ করা হচ্ছে। চোট কাটিয়ে টাইগারদের সুখবর দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পুনর্বাসন শেষে উইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাকিব, তামিম, মুশফিকদের নির্ভর অনুশীলন, কিন্তু হোম অফ ক্রিকেটের আরেক পাশে সাইফুদ্দিনের চোট মুক্তি লড়াই। পুরনো চোটের সাথে নতুন চোটে বঙ্গবন্ধু টি-20 কাপের শুরুটা মিস করেছেন। ঝুঁকি নিয়ে শেষ 3 ম্যাচে মাঠে নেমেছেন রাজশাহীর হয়ে। উইন্ডিজ সিরিজে পুরনো চোট মাথাচাড়া দেওয়ার আগে দাওয়াই নিয়েছেন। পুনর্বাসনে কাজ করেছেন সেশন বাই সেশন, তাতে মিলেছে ফিট সার্টিফিকেট। খুব টেনশন ছিলাম সিরিজের আগে, আসলে রিকভারি করে উঠতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে আমাকে বাইদ ভাই। লাস্ট কয়েকটা দিন শাওন ভাই ছিল আমাদের ফিজিও, উনি আমাকে খুব হেল্প করছে। ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী লাস্ট কয়েকদিন কাজ করলাম, রিহেব করলাম, হার্ড এসল ট্রাই করলাম। বাট আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলিয়ে ভালো। ক্যাম্পের প্রথম দিন থেকেই বল করেছেন, অলরাউন্ডার সত্তায় ব্যাটিং বাদ যায়নি। তৃতীয় দিন এসে ব্যাট ঘুরিয়েছেন আধ ঘন্টার কম। কিছুটা জড়তা থাকলেও আসল লড়াইয়ের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অনুশীলনের পাশাপাশি পাচ্ছেন প্রস্তুতি ম্যাচ। লাস্ট 3 দিন অনেক হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস হচ্ছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা লাস্টে 2টা বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপ আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন, দলে সুযোগ পাওয়া বা বেস্টের সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তাসকিনের চোট টাইগার শিবিরে হতাশা বাড়ায়নি। হাতে সেলাই পড়লেও দুশ্চিন্তা নেই, থাকতে হচ্ছে 72 ঘন্টার পর্যবেক্ষণে। তবে ওয়ানডে সিরিজে টাইগার পেসারকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ জিততেই বাংলাদেশে এসেছে টিম উইন্ডিজ, বলছেন কোচ ফিল সিমন্স। ঘরের মাঠে টাইগারদের ফেভারিট মানছেন তিনি। তবে দল যেমনই হোক, মাঠের পারফরমেন্সের উপর নির্ভর করবে ফলাফল, সেটাও মনে করিয়ে দিয়েছেন। কঠিন কন্ডিশনে নতুনদের প্রমাণের সুযোগ দেখছেন সিমন্স। কোয়ারেন্টাইন পর্ব শেষে সরকারের অনুমতি সাপেক্ষে শুক্রবার অনুশীলনে নামবে ক্যারিবীয়রা। করোনাকালে ওরাই সবচেয়ে সাহসী। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ঘুরে বাংলাদেশে টিম উইন্ডিজ। রোববার ঢাকায় এসে কোয়ারেন্টিনে সফরকারীরা। প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ। 10 তারকা ছাড়া খর্বশক্তির দল নিয়ে টাইগার ডেরায় ক্যারিবীয়রা। একগাদা নতুন মুখ নিয়ে লড়াই জমাতে পারবে কি এই দল? যারা এসেছেন তাদের উপরে আস্থা রেখেই মিশন শুরু করতে চান কোচ ফিল সিমন্স। নতুন খেলোয়াড়দের খুব ভালোমতো দেখা যাবে, তারা বড় ম্যাচের চাপ কিভাবে সামলায়, কিভাবে ম্যাচ জয়ের ছক কষে, সবই ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার সুযোগ রয়েছে এই সিরিজে। নতুনদের প্রমাণ করার সিরিজও বলা যায় এটিকে। সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। এখানকার কন্ডিশন উইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং। ওদের দলটাও নবীন, তাতে টাইগাররাই সিরিজে ফেভারিট বলতে দ্বিধা নেই। সেটা মাথায় আছে সিমন্সের, কিন্তু জেতার মানসিকতা নিয়েই মাঠে নামার মন্ত্র শিখিয়েছেন শিষ্যদের। দল যেমনই হোক, মাঠের পারফরমেন্সের উপরই নির্ভর করবে জয় পরাজয়। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী প্রতিপক্ষ, তবে সিরিজ জিততেই আমরা এখানে এসেছি। করোনাকালে উইন্ডিজ 2টো সিরিজ খেলে ফেলেছে।
কিন্তু সফরকারীদের এই দলের অনেক সদস্যের জন্যই এই অভিজ্ঞতা নতুন। প্রোটোকল কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে মনোযোগ রাখাই মাঠে লড়াইয়ের আগে বড় পরীক্ষা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপাচার্য উপ উপাচার্য ছাড়াই চলছে ৭১ বিশ্ববিদ্যালয়। ৩১ জানুয়ারির মধ্যে প্যানেল না হলে কঠোর ব্যবস্থা। সারা দেশে ৫৭,০০০-এর বেশি নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ হয়নি বেশিরভাগ, কমিশনের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪৮ ওয়ার্ডেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী, মানছে না হাইকমান্ডের নির্দেশ। বিশ্বে করোনায় একদিনের রেকর্ড ১৫,৫০৯ জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রেই ৪,০০০-এর বেশি প্রাণহানি। এই ছিল এখনকার সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।